কৃষ্ণবর্ণের অন্ধকার কাল রাত্রিতে আকাশে মুহুর্মুহু গর্জে উঠছে তীব্র বিদ্যুৎ চমক, আর সেই সাথে তীব্র শোঁ শোঁ আওয়াজ করে বইছে ঠান্ডা ঝোড়ো হাওয়া। আর তার সঙ্গী হয়েছে তীব্র বর্ষার ফলার মতন একটানা মুষলধারে বৃষ্টি। সমন উপত্যকার পাহাড়ি ঢালের প্রশস্ত প্রান্তরের ঠিক মুখটায় দাঁড়িয়ে একদল অশ্বারোহী। তারা নিশ্চল পাথরের মূর্তির মতো তাকিয়ে আছে উল্টো দিকের উঁচু কালচে কালকুট পাহাড়ের দিকে। গোটা প্রান্তর জুড়ে ওই ঘোড়সওয়ারের দলটা ছাড়া আর কোনো জনপ্রাণীর হদিশ নেই। অন্ধকারের মধ্যে মাথার উপর দিয়ে উড়ে গেল একটা রাত পাখি। এতক্ষণ মুহুর্মুহু বাজের শব্দ, ঠান্ডা হাওয়া অপেক্ষা করে দাঁড়িয়েছিল গোটা দলটা। মাথার উপর দিয়ে রাত পাখিটি উল্টো দিকের অন্ধকারে সম্পূর্ণ মিলিয়ে যেতে এবারে একটা উসখুস শুরু হলো দলটির মধ্যে। কয়েক মুহূর্ত পরেই ঘোড়সওয়ারদের মধ্য থেকে একজন ঘোড়ার পিঠে এগিয়ে গেলেন দলপতির দিকে। দলপতি আরিয়ান্ত নিজের ঘোড়ার পিঠে চড়ে কালকুট পাহাড়ের দিকে তাকিয়ে পরিস্থিতিটা বোঝবার চেষ্টা করছিলেন দলপতি আরিহান্ত। পাশ থেকে তরুণ যোদ্ধা আকর্ষণ কথাটা ভেসে আসায় ঘাড় ঘুরিয়ে তিনি বললেন, আকর্ষণ কিছু বলবে? বিশেষ কিছু না দলপতি, মানে যোদ্ধারা একটু বিচলিত হয়ে পড়েছে আর কি। মানে বুঝতেই পারছেন, আজ সারাদিন ধরে যুদ্ধ চালিয়ে যোদ্ধারা সকলেই ক্লান্ত। তার উপর এরকম ঝোড়ো বৃষ্টির মধ্যে রাতের আঁধারেই পিছু ধাওয়া করা, মানে যোদ্ধারা সকলে নিস্তেজ হয়ে পড়ছে। পিছন দিকে সার বেঁধে দাঁড়ানো যোদ্ধাদের দলটিকে দেখে নিলেন একবার। অন্ধকারে হঠাৎ বিদ্যুৎ চমকের আলোয় দু একজনের মুখ দেখে যা বোঝা গেল, কথাটা নেহাতি ভুল নয়। ঘোড়ার পিঠে বসা প্রতিটি সওয়ারের ঝুলে পড়া কাঁধ আর শ্রান্তিতে প্রায় এলিয়ে যাওয়া অবয়বগুলি থেকে স্পষ্ট প্রত্যেকেই রণক্লান্ত। আপনি কি নিশ্চিত ধনী এই পদ দিয়েই গিয়েছেন? মনে হয় শ্রান্তিতে তুমি কার্যকারণ সম্পর্কগুলি ভুলে যাচ্ছ আকর্ষ। আমার সিদ্ধান্তগুলি যে নির্ভুল তা তো তুমিই বলেছিলে। যাই হোক, একটু পেছন দিকে ফিরে তাকানো যাক। ত্রিভঙ্গ নগরীকে আক্রমণ করার সাথে সাথেই নিজেদের চেলা চামুন্ডার সমেত ধনী সেই নগর পরিত্যাগ করেন। নগরের পিছন দিকে যে জঙ্গলটি রয়েছে, আমরা কয়েকজন সেনাকে প্রহরার জন্য মুখটাতে মোতায়েন করেছিলাম, মনে আছে তো? ওই প্রহরীদের সকলেই এখন মৃত। এমনকি অদ্ভুত কালো রাঙা পোশাক পরা কয়েকজন মহিলাও মৃত। সম্ভবত যে সুড়ঙ্গ পথ দিয়ে ওই জঙ্গলের মুখে পৌঁছানো যায়, সেটির বাইরের মুখটা ওদিকেই কোথাও খোলে। আপনি তো এটাও সন্দেহ করেছিলেন ধনীর সহচরীরা নেহাত অবলা নন, সকলেই যুদ্ধবিদ্যায় পটু। যে কয়েকজন মহিলার মৃতদেহ পাওয়া গিয়েছে, তাদের প্রত্যেকের মৃতদেহের পাশ থেকে ধারালো দীর্ঘ ছুরি পাওয়া গিয়েছিল এবং আমাদের সেনাদের ঘাড়ে ছোট ছুরি বিঁধেছিল। এর অর্থ পিছন দিক থেকে ছুরি ছুঁড়ে ওদের আক্রমণ করা হয়েছিল। কয়েকজন ঘুরে দাঁড়ায় এবং তখনই হাতাহাতি শুরু হয়। ওইদিকে আমাদের কয়েকজন অশ্বারোহী ছিল, তাদের মধ্যে একজনের নজরে বিষয়টি আসে। তিনি চেঁচিয়ে সতর্ক করলে বাকিরা ব্যাপারটা বুঝে তৎক্ষণাৎ পিছু ধাওয়া করে। পিছু ধাওয়া ব্যাপারটা অনেকটা পথ জুড়ে চলে নায়ক। জঙ্গলের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা মৃতদেহগুলি আপনার কথার সত্যতা প্রমাণ করে। ওই মহিলারা যে দ্রুত গতিতে চোরাগুপ্তা ফাঁদ পাততে জানে, তার সবচাইতে বড় প্রমাণ আমাদের ওই সৈনিকদের মৃত্যু। তবে কিছু ব্যবস্থা যে আগে থাকতেই করে রাখা, সেটাও পরিষ্কার। মুন্ডহীন ওই ঘোড়াটির দেহের অবস্থা দেখে সত্যি ভয় ধরে গিয়েছিল।
ওইখানে দুটি গাছের মাঝামাঝি দড়িতে বাঁধা অবস্থায় একদিকে যে রক্তাক্ত ভারী খাড়াটা ঝুলছিল, ওটা মনে পড়ছে তো? অত ভারী খাড়া হাতে করে তুলে জায়গা মাফিক বসানো, ওটা কোনো মহিলার কীর্তি হতে পারে না আকর্ষণ। এর মানে ধনী নিজের পালানোর পথ সুগম করতে দীর্ঘদিন ধরেই পরিকল্পনা করেছিলেন। ওই অভিশপ্ত জঙ্গলে পেতে রাখা ফাঁদে পরে হয়তো আমাদের এই ছোট অশ্বারোহী দলটি সকলেই মারা পড়েছে। আর এই যে পথটি জঙ্গল অতিক্রম করে যে মূল সড়কটি ধরে আমরা এখানে এসে পৌঁছলাম, সমন উপত্যকার পাশ দিয়ে ঘুরে পথটি সোজা চলে গিয়েছে শিশুপাল নগরীর দিকে। তাহলে আমরা মূল সড়কটি ধরে এগিয়ে গেলাম না কেন দলপতি? তোমার হাতে যদি সময় কম থাকে, তোমার অনুচরেরা যদি সকলেই বেঘরে মারা পড়ে এবং তোমার পেছনে যদি এক পাল রাগী যোদ্ধা ধাওয়া করে, তাহলে তুমি সময় বাঁচানোর জন্য সোজা পথেই ধরবে আকর্ষণ। জঙ্গলে বেশ কয়েকটি জায়গায় আমাদের যোদ্ধাদের সাথে এরকম কালো পোশাক পরা, মুখে চিত্র বিচিত্র কালো আলপনা আঁকা মহিলাদের মৃতদেহ থেকে এই কথা স্পষ্ট। শেষের দিকে লড়াই হয়েছে সামনাসামনি। সম্ভবত ধনীর অনুচররা কেউ আর বেঁচে নেই। নিজেকে বাঁচানোর জন্য ও যে সোজা পথটাই ধরবে এতে কোনো সন্দেহ নেই। যদিও ওর পেছনে আমাদের কতজন লোক ধাওয়া করেছে এ বিষয়ে আমার কোনো স্পষ্ট ধারণা নেই। এই মুহূর্তে তাহলে আমাদের কি করতে হবে তা যদি একটু বলেন। সামনের ওই কালকুট পাহাড়ে ঢুকে আগে আমাদের একটু খোঁজাখুঁজি সেরে নিতে হবে আকর্ষণ। আমার ধারণা তারা খেয়ে আর প্রাকৃতিক দুর্যোগের কারণে ধনী ওই পাহাড়ে আত্মগোপন করে থাকতে পারেন। আমাদের সেই সম্ভাবনা খতিয়ে দেখতে হবে। তবে তার আগে আর একটু অপেক্ষা করতে হবে। চিত্রল কয়েকজনকে নিয়ে আশপাশটা একটু খতিয়ে দেখে, ওই তো ওরা এসে গিয়েছে। সামনের অন্ধকার আর বৃষ্টির ছাঁট ফুঁড়ে কয়েকজন অশ্বারোহীকে দেখা গেল এগিয়ে আসতে তাদের লক্ষ্য করে। এবারে তাদের মধ্যে একজন ঘোড়সওয়ার মৃদু দুলকি চালে এগিয়ে এসে মৃদু গলায় বললেন, এদিকে আর কোনো বিকল্প পথ নেই দলপতি। কেউ যদি এদিক দিয়ে যায় তাহলে তাকে ওই কালকুট পাহাড় অতিক্রম করেই এগিয়ে যেতে হবে সামনে। কোথাও কোনো লুকোনোর জায়গা কিছু খুঁজে পেলে চিত্রল? একদম ন্যাড়া প্রান্তর, জংলা ঘাসের কিছু ঝোপঝাড় আর কিছু পাথর ছাড়া আর কিছুই নেই যেখানে লুকোনো যায়। এই প্রান্তরে কেউ লুকিয়ে থাকতে পারবে না। বেশ, তুমি বরং মূল দলে চলে এসো তোমার সাথীদের নিয়ে। আমরা এখন কালকুট পাহাড়টা একটু খুঁজে দেখব। এসো। দলপতিকে অভিবাদন জানিয়ে বাকিদের নিয়ে মূল দলে যোগদান করলেন চিত্রল। এই সুযোগে আকর্ষ বলে উঠলেন, আমাকে আমাকে মার্জনা করবেন দলপতি। এই বিষয়টা হয়তো আপনি আগে বলেছেন সকলকে, কিন্তু আমার ঠিক স্মরণে নেই। আচ্ছা, ধনী নামক এই মহিলাটিকে আমরা তো ব্যাঘ্রভাবে খুঁজছি কেন? নায়ক আরিহান্ত একবার অন্ধকারে ফিরে তাকালেন আকর্ষের দিকে। এই তরুণ সেনাটি তার মতোই থানেশ্বরের রাজকীয় সেনা দলের অন্তর্ভুক্ত হলেও সরাসরি তার অধীনস্থ দলের ঘোড়সওয়ার নয়। ত্রিভঙ্গ আক্রমণের সময় বিশৃঙ্খলতা সৃষ্টি হয়েছিল। আকর্ষ তার কয়েকজন সহযোদ্ধা নিজের দল থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন ওই সময়। ধনী পালাচ্ছেন এই সংবাদ পেয়ে ধারে কাছে যতজন ঘোড়সওয়ারকে আরিহান্ত পেয়েছেন তাদেরকে নিয়েই তিনি তৎক্ষণাৎ বেরিয়ে পড়েন নগর ছেড়ে। আকর্ষ তখন যোগ দেয় তাদের দলে। তাছাড়া আকর্ষরা যে দলের আওতাধীন, তারা আজ সকালেই পশ্চিম দিক থেকে এসে মিলিত হন আক্রমণকারীদের দলে। ফলে ওদের পক্ষে সবিস্তারে কিছু না জানাটাই স্বাভাবিক। সামরিক যোদ্ধার আদেশ পেলে অহেতুক কোনো প্রশ্ন করেন না। তুমি নিশ্চয়ই জানো থানেশ্বর রাজ রাজ্যবর্ধনের আপন বোন রাজ্যশ্রী এখন অপহৃতা। পূর্বদিকে বঙ্গাল দেশের এক মৌর্য রাজা শশাঙ্ক ওনার স্বামী গণজরাজ গ্রহবর্মনকে হত্যা করে অপহরণ করে নিয়ে গিয়েছেন ওনাকে। আগে হ্যাঁ দলপতি, আমরা গুপ্তচর মারফত সংবাদ পেয়েছি শশাঙ্ক থানেশ্বরের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করবার জন্য সুবিশাল একটি সেনাদল গড়ে তুলেছেন। কিন্তু যুদ্ধজয়ের জন্য শুধু নিজেদের সেনাদলের বাহুবলের ওপরেই নয়, উনি আস্থা রাখছেন অলৌকিক শক্তির ওপরেও। এই ধনী নামক মহিলাটি লোকমুখে প্রচলিত উনি একজন শক্তিশালী ডাইনি।
এতটাই প্রভাবশালী তার শক্তি যে তাকে তুষ্ট রাখবার জন্য বঙ্গাল দেশের সীমানার মধ্যে শিশুপাল নগর সীমান্ত ঘেঁষে ওকে একটি আলাদা মৌজার সমান জমি দেওয়া হয়েছিল, যার উপর ত্রিভঙ্গ নামক একটি নগরী তিনি নির্মাণ করেন স্থানীয় সামন্ত প্রভুদের অর্থানুকূল্যে। ওই কৃমিকীট রাজন শশাঙ্ক, উনি স্বয়ং ওই ডাইনিকে অর্থ সাহায্য করেছেন। ওই রাজা কিন্তু যথেষ্ট ঘোরেল আকর্ষ, ওকে এত সহজ ভাবতে চেও না। এই অর্থ উনি নিজ হাতে দেননি। আমাদের গুপ্তচররা যে সংবাদ এনেছে তাতে স্পষ্ট উনি নিজে প্রকাশ্য বা গোপনে কোনো অবস্থাতেই কখনো ওই ডাইনির সাথে যোগাযোগ করেননি। ওনার অধীনস্থ রবিকীর্তি নামক একজন সামন্ত রাজা আছেন মালব রাজ্যের অধীনে, তার তত্ত্বাবধানেই এই যোগাযোগ রক্ষা হতো। তারই এলাকায় ধনির জন্য ত্রিভঙ্গ গড়ে তোলা হয়। তিনিই গোপন আদেশ বা সিদ্ধান্ত আদান প্রদান করতেন দুই পক্ষের মধ্যে। কানাঘুষোয় প্রকাশ, ধনির বুদ্ধিতেই শশাঙ্ক এই নারী অপহরণের কাজটি করেন। খেপে গিয়ে মহারাজ রাজ্যবর্ধন এখন আদেশ দিয়েছেন ওই কুলটা রমণীকে শেষ করবার জন্য। এর ফলে শশাঙ্কর একজন শক্তিশালী সহযোগীকে আমরা প্রথমেই পথ থেকে সরিয়ে দিতে পারব। ওই কালো শক্তির উপাসক তান্ত্রিক যদি একলা ওই পাহাড়ে এখন আশ্রয় নেয়, তাহলে এই কাজটি অনায়াসেই দলপতি। নায়ক আরিহানদের কথার মাঝখানে হঠাৎ চাপা কণ্ঠে একটি শীতকার ভেসে এলো পিছন থেকে। তিনি পিছন ফিরে তাকাতেই একজন অশ্বারোহী হাত সামনের দিকে বাড়িয়ে ধরে বললেন, পাহাড়ের গায়ে আলো। চমকে ঘুরে সামনের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলেন নায়ক আরিহান্ত। অদূরে কালকুট পাহাড়ের নিচের দিক করে চলে উঠেছে উজ্জ্বল এক আলো। অদ্ভুত সুন্দর মায়াবী লাল রঙা অদ্ভুত আলো, যা এর আগে কেউ কোনো দিন চোখে দেখেননি। কোনো মশাল বা ধুনির আগুনে সম্ভব নয় এরকম উজ্জ্বল বর্ণের রক্তাভ আলো জ্বালানো। ওই আলোর উৎস কি? আর কোনো সন্দেহই নেই, ওই হতচ্ছাড়া ডাইনি এখন আশ্রয় নিয়েছে ওই কালকুট পাহাড়েই। আর ওখানেই বসে হতচ্ছাড়ি নিশ্চয়ই ব্যস্ত নিজের কোনো জঘন্য নারকীয় উপাচার সাধনে। এটাই সময় ওই পিশাচকে মারবার। ওর জঘন্য তান্ত্রিক উপাচার শেষ হওয়ার আগেই ওকে। দলপতি, তাড়াহুড়ো করবেন না। এটা তো আমাদের উদ্দেশ্যে পাতা কোনো ফাঁদও হতে পারে। তুমি কি বলতে চাও? অন্ধকার রাতে দীপান্তরের মাঠে ভূতের মতো দাঁড়িয়ে থাকা একটা পাহাড়ের নিচ থেকে হঠাৎ ওরকম আলো জ্বলে উঠল কোনো কারণ ছাড়াই। ঘটনা কি সত্যিই এত সরল, নাকি এর পেছনে কোনো দুষ্ট বুদ্ধি রয়েছে আমাদের আকর্ষণ করে কাছে টেনে? ওটা করে ওই ডাইনি বিশেষ সুবিধা করে উঠতে পারবে না আকর্ষক। আমরা 30 জনের সম্মিলিত একটি দল, আমাদের আক্রমণের মুখে একটা মুহূর্ত টিকতে পারবে না ওই মাগি। কিন্তু দলপতি। ও, তুমি ভয় পেয়ে গিয়েছ? ঠিক আছে, কোনো ব্যাপার না। তোমার 2-4 জন সাথীকে নিয়ে তুমি খোলা মাঠে দাঁড়িয়ে বৃষ্টিতে ভেজো। বরং আমরা ভেতরে ঢুকে ওই ডাইনির কাটা মুন্ডুটা নিয়ে আসি। বাকিরা আমার সাথে এসো। একটু যেন ইতস্তত করলেন আকর্ষক। তারপর বাকিদের দিকে তাকিয়ে সম্মতিসূচক মাথা নাড়লেন। তারপর নায়ক আরিহান্তের দলটি এগিয়ে গিয়েছিল সামনে। জনদূত সঙ্গীকে পিছনে ফেলে রেখে জোর কদমে ঘোড়া ছুটিয়ে তাদের সাথে যোগদান করলেন আকর্ষক। ওই দুজন সম্ভবত ভয় পেয়ে গিয়েছিলেন। উল্টো দিকে ঘোড়া ছুটিয়ে তারা ফিরে গেলেন যে পথ দিয়ে এসেছিলেন সেই পথটি ধরে। দেখে খুশি হলাম আকর্ষক যে তুমি অন্তত তোমার সঙ্গীদের থেকে বেশি বিচক্ষণতা দেখিয়েছ। ওরা কাপুরুষের মতো লেজ গুটিয়ে পালিয়েছে থানেশ্বর রাজ্যের সরাসরি আদেশ অমান্য করে। আগে ডাইনিটার সংবাদ নেই, তারপর ফিরে গিয়ে ওদের দেখছি। চিত্রল, ঘোড়াগুলিকে রেখে আমরা এখান থেকেই পায়ে হেঁটে এগোবো। কালকুট পাহাড়ের সামনে দুটি পাশাপাশি বিরাট পাথরখণ্ডের মাঝখানে সংকীর্ণ পথ ধরে গোটা দলটি আলো লক্ষ্য করে এগিয়ে এসে একটি বেশ প্রশস্ত গুহা মুখ আবিষ্কার করে। অপার্থিব মায়াবী আলোটা তখনও উজ্জ্বলভাবে জ্বলছিল ওই গুহা মুখটিতে। লাল আলোর ঝাঁক যেন তীব্রভাবে ঠিকরে বেরিয়ে আসছিল সেখান থেকে। গুহার ভিতরের জায়গাটাও বেশ প্রশস্ত আর সমতল ছিল।
তার শেষ প্রান্তে অপর একটি মুখ দেখা যাচ্ছিল। ওই ছড়ানো অংশে এসে সকলেই ঘোড়া থেকে নেমে পড়েন। উল্টো দিকে দ্বিতীয় সরু মুখটি ধরে সকলে এগোতে যাবেন, এমন সময় হঠাৎ নিভে গেল অপার্থিব সেই আলোর বিচ্ছুরণ। মুহূর্তে নিকষ কালো অন্ধকারে ঢেকে গেল আস্ত গুহাটি। আবার কেমন ধরো শয়তানি! চিত্র, মশাল চালো। ঘোড়ার পিঠ থেকে নামবার সময় সঙ্গে থাকা মশালগুলি হাতে তুলে নিয়েছিলেন সকলে। এবারে দলপতির আদেশে মশালগুলি ধরাতে গেলেন প্রত্যেকেই। বৃষ্টিতে ভিজে থাকায় মশালগুলিতে আগুন জ্বলছিল না প্রথম দিকে। অনেক কষ্টে ৩-৪টি কি জ্বালানো হলে আরিহান বললেন, ঈশ্বরকে ধন্যবাদ, মশাল চলেছে। এই অন্ধকারে নয়তো কিছুই দেখতে পেতাম না। এগিয়ে চলো সকলে। এই দ্বিতীয় পথটি প্রথমে সংকীর্ণ, এতটাই সরু যে দুইজন লোক পাশাপাশি গা ঘেঁষাঘেঁষি করে একত্রে এগিয়ে যেতে পারবে সামনে। কিন্তু বেশ কিছুটা দূরত্ব সোজা উজিয়ে আসার পর পথটা ক্রমশ চওড়া হয়ে যেতে লাগলো। হায় ঈশ্বর, এ কি ধরনের জাদু! সামনের অন্ধকারের মধ্যে অনেকটা পথ সোজা চলে এসেছিল গোটা দলটি। আরিহান আর আকর্ষ ছিল সবার সামনে। মশালের আলোয় পথ দেখিয়ে এগোচ্ছিলেন দুজনে। তাদের অনুসরণ করে পিছনে এগিয়ে আসছিলেন দলের বাকি সদস্যরা। যে পথটি ধরে তারা এগিয়ে আসছিলেন সামনে, সেটি দুদিকে অনেকটা ছড়িয়ে ক্রমশ একটি বড় প্রশস্ত ঘরের আকারে পরিণত হয়েছিল। বিশাল আয়তন ঘরটিতে পৌঁছে বাঁধল আরেক বিপত্তি। মশালগুলো এতক্ষণ জ্বলছিল, আচমকা আগুনের শিখাগুলি কয়েকবার দপদপ করে জ্বলে উঠে নিভে গেল। নায়ক আরিহান্ত ব্যস্ত হয়ে উঠেছিলেন নিচু হয়ে চকমকি পাথর ঠুকে আগুন জ্বালাবার জন্য, কিন্তু তার আগেই চাপা বিস্মিত গলায় পিছন থেকে চিত্তল কথাটা বলে উঠতেই মুখ তুলে সামনে তাকিয়ে থমকে গেলেন তিনি। সামনের অন্ধকারের মধ্যেই ফুটে উঠেছিল লালচে স্তিমিত বর্ণের এক আলোর প্রভা। মশালের জ্বলন্ত আলোয় এতক্ষণ তা কারোর চোখে পড়েনি। এখন মশাল নিভে যেতেই তা প্রকট হয়ে উঠল সবার সামনে। আর সেই আলোর উৎস ঘরটির মাঝখানে সর্পিল আকৃতির অদ্ভুত এক জ্বলন্ত লাল আগুনের মতো কুয়াশার চাদর, যার মধ্যে থেকে 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 বলকে উঠছে উজ্জ্বল লাল আগুনের লেলিহান শিখা। আর সেই অগ্নিময় কুয়াশার সামনে ধ্যানরত অবস্থায় বসে দূর থেকে মনে হলো একটি নারীর অবয়ব। সাবধান, ওই মহিলাটি ধনী মনে হচ্ছে। সকলে সতর্ক হয়ে এগো। চাপা স্বরে ফিসফিস করে কথাটি বলে কয়েক পা এগিয়ে এসেছিল আরিহান্ত, কিন্তু আচমকা খট করে পায়ের নিচে কিছু একটা পড়তে কৌতূহলী হয়ে নিচে তাকালেন তিনি। পিলে চমকে উঠল তার এবং দলের বাকি সদস্যদেরও। স্তিমিত আলোর আঁচে নির্দিষ্ট পরিধি জুড়ে দেখা গেল আলোর বৃত্তের দায়রায় আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে অনেকগুলি হাড়, মানুষের হাড়। সেগুলি যে হাড়ে পাট কালো আরিহান্তের, সেটি হাতে তুলে চোখের খুব কাছে এনে পরীক্ষা করলেন তিনি। পাঁজরের কাছে শুকিয়ে কালো হয়ে আসা একটি অস্থি। আমাদের আগে যে দলটি ধনির পিছু ধাওয়া করেছিল, মনে হয় এটা তাদেরই কারো শরীরের অংশ। কিন্তু প্রশ্নটা এখানেই যে মাত্র কয়েক দণ্ড আগেই মারা পড়া ওই দলটির হাড়গোড়ের অবস্থা এতটা করুণ হয়ে গেল কি করে? হাড়খানা হাতে তুলে কথা বলছিলেন দলপতি আরিহান্ত, কিন্তু এত ভঙ্গুর হয়ে গেছিল সেটি যে আঙুলের সামান্য চাপেই ভেঙে প্রায় গুঁড়ো হয়ে ঝরে পড়ল সেই অস্থিটি। অবাক হয়ে গুড়িয়ে যাওয়া অস্থিটির দিকে কিছুক্ষণ তাকালেন আরিহান্ত, তারপর আঙুল নিয়ে এলেন চোখের সামনে। স্তিমিত লাল আলোর প্রভায় মনে হলো হাতে কালো কুঁড়োর মতো কিছু লেগে। দলপতি! আকর্ষের গলা একবার সামান্য উঠেই মিলিয়ে গেল। সামনে তাকিয়ে দলপতি আরিহান্ত সহ সকলেই দেখলেন
দূর থেকে যে লাল অগ্নিময় কুয়াশার চাদরটি চোখে পড়েছিল তাদের, সেটির মুখ যেন কেন্দ্রীয় অংশ থেকে খুলে যাচ্ছে একটি রাক্ষসে ফুলের পাপড়ির মতন। সেটির সামনে বসে থাকা ধনী এবারে ধীরে ধীরে উঠে দাঁড়িয়েছেন নিজের বসবার আসনটি থেকে। ধীরে ধীরে এগিয়ে চলেছে তার কালো শাড়ি পরা দেহটি ওই রাক্ষসে সুবিশাল মুখটির দিকে। দাঁড়াও ধনী। আরিহান্তের ডাকে এগিয়ে যেতে গিয়ে হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়লেন ধনী। পিছু ফিরে তাদের দলটিকে দেখে একটা চাপা ব্যঙ্গের হাসি যেন খেলে গেল তার মুখে। তাকে দাঁড়াতে দেখে এবারে দুই পা সামনে এগিয়ে এলেন আরিহান্ত। তারপর গলা তুলে বললেন, লজ্জাহীন ডাইনি, ওরের ওই ডাকাত রাজা নরাধম শশাঙ্কের সাথে সখ্যতা গড়ে তুলে থানেশ্বরের বিরোধিতায় তার বোনকে অপহরণ করতে ইন্ধন দিলে। যখন বুঝলে তোমার শয়তানির সাজা পাওয়ার সময় এসে গিয়েছে, ঠিক তখনই পালাবার পথ খুঁজে নিলে। নিজের নগরীর মানুষজনদের সুরক্ষার জন্য আত্মসমর্পণ করলে ওই অসহায় মানুষগুলো অন্তত প্রাণে বাঁচতে পারত। যাজ্ঞে, চোরা না শোনে ধর্মের বলি। এখন তোমাকে মেরে থানেশ্বর রাজের প্রাপ্য ভূমি তাকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা। একটা মিঠে রিনরিনে হাসির শব্দ ছড়িয়ে পড়ল গোটা ঘরটা জুড়ে। আরিহান ভেবেছেন বোতলবন্দি করে ফেলা গিয়েছে শয়তানকে, কিন্তু এরকম খল ভরাট নিরুদ্বিগ্ন হাসিতে হঠাৎ তাদের বক্তব্য থেমে গেল মাঝপথে। ক্রুদ্ধ চোখ দুটি মিলে তিনি তাকিয়ে রইলেন ধনীর দিকে। অধিকার? কোন অধিকারের কথা বলছিলে নায়ক? শশাঙ্কের আসল নাম কি জানো? নরেন্দ্রগুপ্ত। কিছু মনে পড়ল পা চাটা কুকুরির সন্তান? স্তম্ভিত দৃষ্টিতে আরিহান তাকিয়ে রইলেন ধনীর দিকে। এই পাল্টা প্রতিক্রিয়া হজম করতে সমস্যা হচ্ছিল তার। বর্তমান থানেশ্বর রাজ রাজ্যবর্ধনের ঠাকুরদা আদিত্যবর্ধন। তিনি মগধরাজ মহাসেন গুপ্তের বোনকে বিয়ে করে একটি যৌথ শক্তি গড়ে তোলেন, শুধুমাত্র মৌখরীর বর্মন রাজবংশের সাথে যুদ্ধ জেতবার জন্য। মৌখরীর বর্মন রাজবংশ নায়ক, এটা মনে রেখো। মহাসেন গুপ্তের প্রয়াণের পর একে একে সিংহাসনে আসেন প্রথমে তার ভাই মাধবগুপ্ত, তারপর মাধবগুপ্তের সন্তানেরা। নরেন্দ্রগুপ্ত হলেন এই মাধবগুপ্তের বংশধারার সন্তান, তার সুযোগ্য নাতি, যিনি গোটা বল্লাল মুলুককে এক ছাতার নিচে নিয়ে আসেন নিজের বুদ্ধি আর বাহুবলকে কাজে লাগিয়ে। অপরদিকে পুষ্যভূতিরা কি করেছিল মনে পড়ে? যে মৌখরীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য তারা গুপ্তদের সাথে সখ্যতা স্থাপন করে, গুপ্তদের টালমাটাল অবস্থার সুযোগ নিয়ে ধীরে ধীরে তাদের রাজ্যের ভূমি কেড়ে নেয় ওই মৌখরীদের সাথেই সখ্যতা পাকিয়ে। কোন থালায় ভরে পুজো করবে শশাঙ্ক তোমাদের? সেই ডালির আয়তন কত বড় হওয়া উচিত? চুপ করে গেলেন দলপতি আরিহান্ত। মোক্ষম প্রশ্ন মুখের উপর ছুঁড়ে মেরেছেন ধনী ডাইনি। এই প্রশ্নের কোনো উত্তর হয় না। মৌখরীর বর্মনরা প্রথম থেকেই গুপ্তদের শত্রু ছিল নায়ক, কিন্তু থানেশ্বরের পুষ্যভূতি বংশ বন্ধুত্বের ছলে শত্রুতা করেছে, যার অর্থ বিশ্বাসঘাতকতা। পিঠ পিছনে ছুরি চালিয়েছেন প্রভাকর বর্ধন, নিজের অখণ্ড রাজত্ব বানিয়েছেন উনি গুপ্তদের মৃতদেহের হাড় পাঁজরা থেকে। এর শাস্তি ওরা পাবে, নিশ্চয়ই পাবে। আমি হয়তো এই শাস্তি দানে কোনো প্রত্যক্ষ ভূমিকা নিতে পারবো না, কিন্তু আজ আমি যে পদক্ষেপ নিচ্ছি তাতে ভবিষ্যতে
যে কোনো বংশের যে কোনো প্রকার অপরাধ শক্তি বা শাসকরা শিকড় থেকে নির্মূল হয়ে যাবে। তোমাকে সেই সুযোগ দিলে তো রাক্ষসী। তোমরা এখন আমার রাজত্বে প্রবেশ করেছ নায়ক, এখানে সেটাই হয় যেটা আমি চাই। আকর্ষ, না না, ফিরে এসো। আকর্ষ দলপতি আরিহান্তের একদম পিছনেই ছিলেন। দুজনের মধ্যে কথোপকথন চলবার সময় কেউ লক্ষ্য করেনি কখন তিনি চুপিসারে এক পা দুই পা করে এগিয়ে যাচ্ছিলেন ধনির দিকে খোলা তলোয়ার হাতে। চাপা স্বরে তাকে পিছু ডাকলেন আরিহান্ত, কিন্তু মন্ত্রমুগ্ধের মতো আকর্ষ এগিয়ে চললেন সামনের দিকে। কোনো কথা না শুনে ধনির একেবারে সামনে পৌঁছে গেলেন তিনি। এবারে ধনী মুখ ফিরিয়ে তাকালেন আকর্ষের দিকে। খড় চোখে দুই প্রতিপক্ষ তাকালেন একে অপরের দিকে। তারপর হঠাৎ হাত থেকে তলোয়ার একপাশে ছুঁড়ে ফেলে দিয়ে তীব্র স্বরে হেসে উঠলেন আকর্ষ আর ধনী একযোগে। তারপর দুজনেই ফিরে তাকালেন আরিহান্তের দিকে। ব্যাপারটা বুঝতে না পেরে অবাক চোখে সামনে তাকিয়েছিলেন সকলে। এবারে হাসতে হাসতে আকর্ষ বললেন, তোমরা পুষ্যভূতি বংশের নমক্ষা যোদ্ধারা যে এতটা মোটা খুলির পাঁঠা তা আমি বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম তোমাদের দলে ভিড়তে আমার সমস্যা হবে, কিন্তু তারপর বুঝলাম লুটতরাজে ব্যস্ত হয়ে আর তারপর ধনির পেছনে আসবার তাড়নায় তোমরা ভুলে গিয়েছো জিজ্ঞেস করতে যে আমরা কোন দলের ঘোড়সওয়ার বা আমাদের দলপতির নাম কি। বুঝলাম না। তোমরা যখন ত্রিভঙ্গ আক্রমণ করো তখন আমাদের প্রহরীদের হাতে তোমাদের কয়েকজন মারা পড়ে। আমি আর আমার দুইজন সাগরেদ ওদের পোশাকগুলি পরিনি আর বিশৃঙ্খলার সুযোগে তোমাদের দলে ভিড়ে যাই। এর পেছনে একটা কারণ অবশ্যই ছিল। কালকোট প্রথম থেকেই ধনির কর্মস্থল ছিল। এই পাহাড়ের ঘেরাটোপে বসে বহুদিনের তন্ত্র সাধনায় তমসাকে তুষ্ট করে ধনী জাগিয়ে তোলে প্রাচীন এক অন্ধকারের শক্তিকে, যার কোনো কায়া নেই, কোনো ছায়াও নেই। আমরা জানতাম একদিন লোকমুখে থানেশ্বর আমাদের কথা ঠিকই জানতে পারবে। তারা তখন বাঁধ ভাঙা জলের মতন ধেয়ে আসবে আমাদের দিকে। পালানোর ক্ষেত্র আগেই প্রস্তুত করে রাখা ছিল। তোমরাও নগর আক্রমণ করলে ধনীয় পরিকল্পনা অনুযায়ী পালিয়ে এলো কর্মস্থলে কালকুট পাহাড়ে। তোমরা যদি আর 2 দিন পর আক্রমণ করতে তাহলে এরও প্রয়োজন হতো না। কেন? ওই কৃষ্ণ শক্তিকে ধারণ করবার জন্য প্রয়োজন 2টি নর শরীর, পুরুষ ও মহিলা। সেই সাথে উপযুক্ত লগ্ন তিথি, যখন কৃষ্ণ শক্তি সবচেয়ে শক্তিশালী হয়। আজ সেই তিথি লগ্ন সমাগত। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে শরীর ধারণ পর্ব। ধনীকে তো আগেই পাঠিয়ে দিয়েছিলাম পাহাড়ে, কিন্তু নিজে পৌঁছবো কি করে? তাই ঘুরপথে নগরের বাইরে বেরিয়ে এলাম তোমাদেরই একজন হয়ে। কেন আকর্ষ? কেন? যা আমাদের প্রাপ্য তা ছিনিয়ে নিতে, অধিকার বুঝে নিতে। আমাদের সেই চুরি হয়ে যাওয়া ভূমিখণ্ড তোমাদের কাছ থেকে ছিনিয়ে নিতে গর্ভদাস। কথা দিচ্ছি, নিজের রক্তে ও মাংসে সেই পবিত্র ভূমিকে ধুয়ে তোমরা তা ফিরিয়ে দিতে বাধ্য হবে। কে তুমি? আমি সেই রবি কীর্তি, যার কথা তুমি তখন বলছিলে দলপতি আরিহান্ত। তবে আমার একটি অন্য পরিচয়ও আছে। আমার পিতা স্বর্গত আদিত্য সেন,
যাকে প্রভাকর বর্ধন ষড়যন্ত্র করে। বিশ্বাসঘাতক? তোমরা করলে দেশভক্তি, আমরা তা করলে বিশ্বাসঘাতকতা। তুমি কিন্তু আমার হৃদয় ভেঙে দিলে দলপতি। পুরোটাই বেড়ার দুটি প্রান্তের দৃষ্টিভঙ্গি, কিন্তু আমি নাচার। হঠাৎ একটা সুতীব্র ছ্যাঁচোক আওয়াজে ওই ঘরে উপস্থিত সকলে ফিরে তাকালেন লাল উজ্জ্বল আভায় আলোকিত অগ্নিময় বিশালাকার কুয়াশার চাদরটির দিকে, যার মধ্যে একটা মুখ যেন খুলে গিয়েছিল কিছুক্ষণ আগে। এবারে দেখা গেল ভয়ঙ্কর অশুভ দানবী একটা রাগী মুখের অবয়ব যেন ধীরে ধীরে ফুটে উঠল সেখানে। ধনিয়ার আকর্ষ তাকিয়েছিল সেদিকে। এবার সগর্বে আকর্ষ বললেন, লগ্ন সমাগত, মহান তমসার মুখের প্রতিচ্ছবি ধরা পড়েছে কুণ্ডে। দলপতি আরিহান্ত, তোমাদের চেনা বিশ্ব এবার অন্তের পথে। মহান তমসার জয় হোক। জোরে কথাগুলি বলে এবারে দুজনেই ফিরে তাকালেন সুবিশাল সেই মুখচ্ছবির দিকে। চিত্রা, তুমি 5 জন সেনাকে নিয়ে এক্ষুনি বেরিয়ে যাও। অদ্ভুত কিছু একটা করে চলেছে এখানে, তাকে থামাতে হবে এখানেই। যতটা দ্রুত সম্ভব কনৌজে যাও। শোনো, ওটি এখন সব থেকে কাছে, থানেশ্বরে যাওয়ার সময় নেই। মকুরি রাজকে বলো এই গুহাটি ভেঙে মাটিতে মিশিয়ে দিতে। দিনের আলোয় কাজটি করতে বলবে, রাতে খবরদার নয়। ঈশ্বর তোমাদের সহায় হন। যাও। 5 জন সেনাকে নিয়ে বেরিয়ে গেলেন চিত্রল। তারা চলে যেতে সামনে মুখ ফিরিয়ে হঠাৎ দুটি সমবেত কর্কশ চিৎকার ভেসে এলো সামনের দিক থেকে। দলপতি আরিহান্তের চোখের সামনে ঘটে গেল আশ্চর্য একটি ঘটনা। ধনী আর আকর্ষ দুজনেই দাঁড়িয়েছিলেন পাশাপাশি, তাকিয়েছিলেন সামনে ফুটে ওঠা মুখচ্ছবিটির দিকে হাসি মুখে। এবারে হঠাৎ সেই লাল অগ্নিময় বৃত্তের বলয় থেকে আচমকা বেরিয়ে এলো যেন দুটি অগ্নিময় সুর। আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল সেগুলি। দাঁড়িয়ে থাকা ধনী আর আকর্ষ একই সাথে মরণ চিৎকার করে ছটফট করে উঠেছিলেন দুজনে, কিন্তু তাতে কিছু লাভ হলো না। বাকিদের চোখের সামনে সেই দেহ দুটি সুরে বাঁধা অবস্থায় কয়েক মুহূর্তে পরিণত হলো গলিত আগুনের মণ্ডে। তারপর দুটি গলিত বিকৃত দেহ মিশে গেল একসাথে, পরিণত হলো একটি দানবীয় বায়বীয় দেহে। সেই দেহটি থর পুরুষের, মুন্ড রমণী। কৃষ্ণবর্ণের একটি কুয়াশার তন্তুময় চাদর যেন ঘিরে রয়েছে সমস্ত দেহটা জুড়ে, কিন্তু বিকট সেই সম্পূর্ণ দেহের আকার, বিভৎস সেই মুখের প্রকৃতি। তখনও হাঁ করা ছিল ওই বিকট দানবীয় দেহ। এবারে সকলে দেখলেন লাল অগ্নিময় সেই কুয়াশা খুলে যাওয়া মুখটির ভিতরে প্রথম উদয় হওয়া অশুভ সেই রমণী মুক্তি উধাও। পরিবর্তে লাল আভার একটি কোলে যাওয়া স্রোত মসৃণ ভাবে সম্পূর্ণ ঢুকে গেল সামনে দাঁড়িয়ে থাকা দানব শরীরের ভিতরে। সেটি খোলা হাঁ মুক্তি। এবারে শোনা গেল অপার্থিব গলায় বিকট একটি হেঁড়ে একটানা চিৎকার। পর মুহূর্তে সে কালো রঙের কুয়াশার চাদরে মোড়া দানবীয় বায়বীয় শরীরটি ঘুরে দাঁড়ালো আরিহান্তের দিকে মুখ করে। খুলে গেল জ্বলন্ত অপার্থিব উজ্জ্বল দুটি চোখ। সেই চোখের দৃষ্টি সটান তাদের দিকে নিবদ্ধ। আকর্ষ ধনী পরক্ষণে আকাশ কাঁপানো বিকট হিঁড়ে গলায় বলা কথায় যেন কয়েক পা পিছিয়ে গেলেন সকলে। আকর্ষ আর ধনী দুজনেরই পার্থিব শরীরের বিনাশ ঘটেছে মরণশীল। ওদের আত্মা অধিকার করে তাকে সম্পূর্ণতা দিয়ে এই
সামনে তোমরা নত জানো, প্রস্তুত হও তোমাদের। বিকাশ, উৎপল, না 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 না! দলপতি আরিহান সহ সকলেই যেন ভয়ে স্থবির হয়ে গিয়েছিলেন, চোখের সামনে মৃত্যুর এরকম একটি দানবীয় রূপকে হঠাৎ প্রকট হতে দেখে। কিন্তু তার মধ্যেই হঠাৎ দুজন সেনা কিরকম যেন বেপরোয়া হয়ে আগুপিছু কিছু চিন্তা না করে খোলা তলোয়ার হাতে দৌড়ে গেলেন ছায়াময় ওই দানবের দিকে। হঠাৎ যেন অস্থির হয়ে উঠল দুর্ধরার শরীর ঘিরে থাকা ছায়া ছায়া কালো কুয়াশার মতো তন্তুময় সেই চাদর। নিজে থেকে সক্রিয় হয়ে উঠে সেখান থেকে বেরিয়ে এলো দুটি মিশকালো ঝিলমিলে তন্তু আগমন দুই সেনাকে লক্ষ্য করে। তারপরে ঘটল অদ্ভুত এক ঘটনা। স্মিত আলো আধারিতে আরিহান সহ অনুসরণকারী গোটা দলটির মনে হলো উদ্যত চাবুকের ফলার মতো ওই দুটি কৃষ্ণবর্ণের তন্তু যেন দ্রুত এগিয়ে এলো আগমন দুইজন সেনার উদ্দেশ্যে। সেগুলির দিকে তলোয়ার চালিয়েছিলেন উভয়ে, কিন্তু তাদের তলোয়ারের প্রহার উপেক্ষা করে দ্রুত এগিয়ে এসে দুজনকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল তলোয়ার দুটি। পরক্ষণে প্রবল দুটি আত্মচিৎকারে আরিহানদের ভয়ার্ত চোখের সামনে প্রথমে সোজা ওপরে উঠে উজ্জ্বল ভাস্বর হয়ে উঠল দুজনের দেহ দুটি, যেন মুহূর্তে লাল বর্ণের গলিত লাভার দুটি মাংসপিণ্ডে পরিণত হয়েছিল তারা। তখন কর্কশ স্বরে সাহায্যের জন্য চিৎকার বেরোচ্ছিল তাদের মুখ দিয়ে, কিন্তু ধীরে ধীরে থেমে গেল সেই মিলিত চিৎকার। নিচ থেকে ধীরে ধীরে জমাট বাঁধা ছাইয়ের স্তূপে পরিণত হচ্ছিল দেহ দুটি। কয়েক মুহূর্তে দুজনেই জমাট বাঁধা ছাইয়ের মূর্তিতে পরিণত হয়ে যেতেই ঝিল্লিময় কালো তন্তু দুটি যেন বিপরীত মুখে এক হ্যাঁচকাটানি সরে গেল তাদের দেহ থেকে। আরিহানরা দেখলেন মুহূর্তে শত খণ্ডে ভেঙে গেলেন বিকাশ আর উৎপল। বিপরীত মুখে ওই হ্যাঁচকাটানি মারা গিয়েছেন দুজনই। অসীম কোন পরাশক্তির সামনে মাথা নিচু করে, বিন্দুমাত্র কোন প্রতিরোধ ছাড়াই। তোমাদের জাগতিক কোন অস্ত্রই আমার কোনো ক্ষতি করতে পারবে না মূর্খ মরণশীল। আমার সামনে তোমরা একটি মাটির পুতুল ছাড়া আর কিছুই নও। এখন হয় আমার সামনে নত জানু হয়ে আমার আজ্ঞাবতাস হও, নচেৎ কিম্ভূত একজন অন্ধকারের জীবের ভৃত্য হওয়ার থেকে অনেক ভালো বিকল্প। তোমরা নিজেদের ভূমিখণ্ড অধিকার করে অন্যের ভূমিতে ঢুকে মানুষ মারলে সেটা হবে বীরত্ব, আর আমি একই কাজ করলে আমাকে অন্ধকারের জীব বলে কাল পারবে। এখনো সময় আছে মরণশীল, জীবন নাকি? প্রবল গর্জনে বাজ পড়ল বোধহয় পাহাড়ের ধারে কাছে কোথাও। বিকট সেই কান ফাটানো আওয়াজের তীব্রতায় কেঁপে উঠেছিলেন প্রত্যেকে। আরিহান্তের পায়ের কাছে এসে পড়েছিল বিকাশের মুখের অবিকৃত একটু অংশ। পায়ের কাছে পড়ে থাকা মৃত্যু কঠিন জমাট বেঁধে ছাই হয়ে যাওয়া সেই মুখটি স্মিত আলোয় এক পলক তাকিয়ে দেখলেন আরিহান্ত। তারপর এক এক করে তাকিয়ে দেখলেন উপস্থিত দলটির প্রতিটি সদস্যের মুখের দিকে। আসন্ন মৃত্যুর ভয় ছাপিয়ে সেই মুখগুলিতে তখন ফুটে উঠছিল জিঘাংসা আর প্রতিজ্ঞা। সকলকে দেখে নিয়ে এবারে সামনে দাঁড়ানো দুর্ধরার দিকে তলোয়ার ঘুরিয়ে তীব্র গলায় চেঁচিয়ে উঠলেন দলপতি আরিহান্ত। একযোগে ভীষণ জোরে চিৎকার করে উঠল গোটা দলটি একসাথে। তারপর কালকুট পাহাড়ের বাইরে একটানা ঝমঝমে বৃষ্টি আর মেঘের গর্জন ছাপিয়ে ভেসে এলো পাহাড়ের ভিতর থেকে একরাশ হেঁড়ে গলার আর্তনাদ। পাহাড়ের অভিশপ্ত গুহাটি থেকে বেরিয়ে এলো মানুষের অন্তিম চিৎকার। কিন্তু
কিন্তু একজন মানুষও বেরিয়ে এলেন না বাইরে। অন্তকে বরণ করে নিলেন সেই যোদ্ধারা সকলে। বেশ দীর্ঘ একটি সময় পর থেমে গেল বৃষ্টি, সেই সাথে শেষ হলো মেঘের গুরুগম্ভীর আওয়াজ। এক টুকরো চাঁদ উঠল নির্জন ফাঁকা প্রান্তরটিতে। অন্ধকারে নীরব সাক্ষী গোপাল হয়ে দাঁড়িয়ে রইল কালকুট পাহাড়, আতঙ্কে ভেজা অশুভ অমঙ্গলের কোনো প্রতীকের মতন, একরাশ রহস্য আর দুর্ধরার মতন কোন এক অজানা ভয়ঙ্করকে পেটের ভিতর ধরে রেখে। ভাই তারা, তোমার খবর তো জানি না, কিন্তু অনেকক্ষণ ধরে আমার পেটটা কেমন যেন গুড়গুড় করছে, গুড়গুড় গুড়গুড়। আর আর মনে হচ্ছে মানে প্যান্টটা একটু যেন মানে ওই আর কি, মানে কি বলি, ভিজে ভিজে ঠেকছে ভাই। হ্যাঁ, ভিজে ভিজে। রমানাথের দিকে একবার ঘাড় ঘুরিয়ে দেখলেন তারানাথ, তারপর চাপা গলায় বললেন, তুমি আশপাশ না দেখে সামনে ফোকাস করো ভাই রমা, আমি তোমার সাথে আছি, অহেতুক ভয় পেও না। তুমি তো বলেই খালাস ভাই, কিন্তু আমার তো এদিকে লরেন্স সাহেব কি বলেছিলেন মনে নেই? হ্যাঁ, বাঘটা নরখাদো। বেশ তো এসেছিলাম ওই ছুটি কাটাবার হেমন্তন্ন পেয়ে, হ্যাঁ, তার মধ্যেই এই বাঘ শিকারের ন্যাওতা কেন? হ্যাঁ, সাহেবগুলো যেন কেন জানি না, আমার মনে হচ্ছে ওই বিটকেল বাঘটার হাতে আজ আমরা। কোনো কথা না বলে হাতের বন্দুকটা তাক করে সামনের ছোপটার দিকে সেটিকে ধরে নিমিষ্ট মনে চুপ করে তাকিয়ে রইলেন তারানাথ। রমানাথের বিলাপ এখন থামবার নয়, এদিকে সব কথায় এখন মন দিলে সমস্যা হতে পারে। একদিকের একটি গাছের উঁচু ডালে বাঁধা মাচায় বসে তিনি আর রমানাথ, তাদের থেকে একটু তফাতে ডান দিকে অপর একটি গাছে বাঁধা মাচায় বসে কালেক্টর লরেন্স আর তার বন্ধু শ্রীমান অ্যাবে ফ্রেজার, আর দুটি গাছের মাঝখানে তৃতীয় একটি গাছের নিচে দড়িতে কষে বাঁধা বেশ নথর একটি পাঁঠা। বেশ কিছুক্ষণ যাবৎ পাঁঠাটি ঘন ঘন বেশ জোরে জোরে ডাকাডাকি শুরু করেছে। উন্মত্তের মতো মাঝে মধ্যেই চেষ্টা করছে মুখ ঘুরিয়ে নিজের গলায় বাঁধা দড়ির খুঁটটাকে খুলে ফেলতে। পাঁঠার বাচ্চাটা ওরকম দাপাচ্ছে কেন বলো তো? ওটার মধ্যে কি ওই গানের গুঁতো ছড়ার ছাগলের আত্মাটা ভর করলো নাকি? হ্যাঁ, পাঁঠাটার দাপাদাপি ক্রমশ বেড়ে চলেছিল। মুখ ঘুরিয়ে ওটা চেষ্টা করছিল বাঁধা দড়িটা চিপিয়ে কোনো মতে ওটাকে টান মেরে খুলে ফেলতে। কারণটা বিলক্ষণ জানেন তারানাথ, যদিও রমানাথকে কিছু জানাননি। সামনের যে ছোটটার দিকে বন্দুক তাক করেছিলেন এতক্ষণ, ওখানেই কিছুক্ষণ আগে বাঘটার মাথার একটা অংশ দেখতে পেয়েছিলেন উনি। এই কয়েক মুহূর্তে ওটি অবশ্য উধাও হয়ে গিয়েছে ওখান থেকে। ঝোপের ঠিক পরে আবার জঙ্গল লাইন শুরু। ওই জায়গাটার প্রতিটি গাছের নিচেই ঘন ছোটছাট। বাঘ বাবাজি ওইখান দিয়ে কোথায় ধাও হয়েছেন তা এখন স্বয়ং ঈশ্বরও জানতে পারবেন না। তারা আমার একটা কথা রাখবে ভাই। হ্যাঁ, মানে তুমি তো ওই অনাগত ভবিষ্যতের সম্ভাবনাগুলি বিশ্লেষণ করতে পারো। হ্যাঁ, মানে একটু ইয়ে করে দেখো না মানে বাঘটা কোন দিক দিয়ে আসবে। হ্যাঁ, না মানে ওটা যদি জানা যেত তবে একটু ইয়ে হতাম আর কি। হ্যাঁ, মানে আমার শক্তিটি শুধুমাত্র অতিলৌকিক শক্তির উপস্থিতিতেই সক্রিয় হয় ভাই রমা। এমনি সময়ে আমি তোমার মতোই সাধারণ। তুমি ভয় পেও না ভাই, আমি আছি তোমার সাথে।
চুপচাপ কেটে গেল আরো কয়েকটি মুহূর্ত। মনের মধ্যে অস্বস্তিটা ক্রমশ বেড়েই চলেছে তারানাথের। বাঘটার কান সমেত মাথার একদিকের অংশ তিনি যে দেখতে পেয়েছিলেন ঝোপের ভিতরে, এ বিষয়ে তিনি নিশ্চিত। কিন্তু রমানাথের সাথে কথা বলতে গিয়ে এখন ওটিকে আর দেখতে পাচ্ছেন না কোথাও। ওইটুকু সময়ের মধ্যেই অত বড় জানোয়ারটা কোন দিকে যে নিঃশব্দে পালালো তার বোঝা যায়নি। বাঘটি যে কতটা ভয়ঙ্কর তা আসবার সময় লরেন্স সাহেব পই পই করে বলেছেন। সমস্যাটা হলো এরকম, ভয়ঙ্কর নরখাদক প্রাণীটিকে চোখে দেখেও হারিয়ে ফেলা ব্যাপারটা চূড়ান্ত অস্বস্তিরই বটে। পিছনে অনেকটা দূরে তৃতীয় একটা গাছে মাচা বেঁধে কিছু লোকজন রয়েছে বটে, কিন্তু তাতেও ভাই ভাই তারা কথাটা বলে রমানাথ সজোরে চেপে ধরলেন তারানাথের কাঁধখানে। আরো একবার ইশারায় তাকে শান্ত হতে বলে হাতের বন্দুকটা সামনে তাক করে ধরলেন তারানাথ। একটা চাপা ক্রুদ্ধ গড়গড় আওয়াজ কানে ভেসে আসছিল ঝোপঝাড়ের ভিতর দিয়ে নানা দিক থেকে। বাঘটা যে ভীষণ ধূর্ত এ নিয়ে আর কোনো সন্দেহ নেই। নিঃসন্দেহে গাছের ডালে তারানাথের উপস্থিতি ধরতে পেরেছে ওটি। ওই কারণেই ছাগলটাকে সরাসরি আক্রমণ না করে ঘুর পথে ওটা এখন চেষ্টা করছে কার্যসিদ্ধি করবার, আশেপাশে বন জঙ্গলের সাথে মিশে। সে তো না হয় হলো, কিন্তু আওয়াজটা আসছে কোন দিক দিয়ে? হাওয়ায় বোঝা যাচ্ছে না গর্জনের উৎসস্থল। হঠাৎ একটা তীব্র গর্জন, পরক্ষণেই একটা প্রবল ঝাঁকুনিতে নড়ে উঠল অত বড় গাছটা। মাচার ওপর বসে দুজনেই সামলে নিলেন আগে নিজেদের, তারপর নিচে তাকাতেই গায়ের রক্ত হিম হয়ে গেল তাদের দুজনেরই। বাঘটা ওর জন্য রাখা ছাগলটাকে আক্রমণের কোনো চেষ্টাই করেনি। বোঝা গেল প্রথম থেকেই ওটার লক্ষ্য ছিল গাছের উপরে বসে থাকা তারানাথরা। নিজের জঙ্গলের সাথে প্রায় মিশিয়ে ঘুরপথেদের দুজনের পিছন দিকে চলে এসেছিল বেটার ছেলে। এখন সুযোগ বুঝে ওটা যে গাছটায় তারানাথটা বসেছিল সেটার উপর লাফিয়ে পড়েছে। উপর থেকে উঁকি মেরে দুজনেই দেখলেন মোটা গাছটার কুঁড়ি বেয়ে ধীর গতিতে উপরে উঠে আসছে সচল একটি ডোরা কাটা হলুদ খয়েরি শরীর। পাতার ঘেরাটোপে মুখখানা এখনো অদৃশ্য। গুলি গুলি চালাও তারা। রমানাথের কথায় হতাশ ভাবে তার দিকে একবার ফিরে তাকালেন তারানাথ। বাঘের শরীরের ছাপটায় অত বড় গাছটা যেভাবে তুলে উঠেছিল, সেই ঝাঁকুনির চোটে হাতের সবেদন নীলমণি মাউজার 9 মিলিমিটার রাইফেলখানা হাত থেকে পড়ে গিয়েছে মাটিতে। গাছের থেকে সামান্য দূরে মাটির ধুলোয় অবহেলায় পড়ে এখন সেটি। তারানাথের অবস্থা এখন ঢালহীন তলোয়ারহীন নিধিরাম সর্দার। অসহায়ভাবে তিনি ফিরে তাকালেন যে গাছে লরেন্স সাহেবেরা ধান কেড়েছেন সেটির দিকে। দুই সাহেব ততক্ষণে দৃশ্যটা দেখতে পেয়ে চিৎকার করে হাতের বন্দুকটা তুলে ধরেছেন বটে, কিন্তু তারানাথ জানেন লাভ নেই। সাহেবরা যেদিকে পজিশন নিয়েছেন বাঘটা তার উল্টো দিকের গুঁড়ি পেয়ে উঠছে। মধ্যেখানে মোটা গাছের গুঁড়িটা থাকায় গুলি চালিয়েও কিছু। হ্যাঁ, এখন কি করব তারা? তারানাথের বন্দুকটা পড়ে গেছিল গাছ থেকে বেশ কয়েক হাত দূরে। সম্ভবত নিচের ডালপালায় ঠোক্কর খেয়ে ওটা গাছ থেকে এতটা দূরে পড়েছিল। ভুরু কুঁচকে বন্দুকটার দিকে কিছুক্ষণ তাকিয়ে কি যেন ভেবে নিলেন তিনি। একবার ফিরে তাকালেন গাছ পেয়ে উঠতে থাকা বাঘটার দিকে। তারপর কি ভেবে সামনের দিকে পা বাড়াতে যেতেই, ও কি করছো ভাই? আরে আমাকে গাছের ওপর একা ফেলে রেখে পালাচ্ছ? যেও না সরো ভাই আমার। তুমি ভুল বুঝছো। আমি নিচে নামছি বটে, কিন্তু পালাবার জন্য নয়। রক্ষে করো ভাইয়া। উপরে আমি একা থাকলে বাঘটা যে আমাকেই। মাথা ঠান্ডা করো ভাই। আমি যদি নিচে নামতে না পারি তাহলে বাঘটা ওপরে এসে আমাদের দুজনকেই মেরে দেবে।
তারানাথের ডান হাতখানা চেপে ধরে হাঁপাতে হাঁপাতে করুণ গলায় কথাগুলো বলেছিলেন রমানাথ। শান্ত গলায় কথাগুলি বলে তার মুখের দিকে চেয়ে রইলেন তারানাথ। বেশ কয়েক মুহূর্ত রমানাথের দিকে নীরবে তাকিয়ে অবশেষে তিনি আবার বললেন, তুমি আমাকে একটু ভরসা করতে পারছো না রমা? আমি কথা দিচ্ছি তোমার কিচ্ছু হবে না। আমি নিচে নামলেই সব আবার ঠিক হয়ে যাবে। এখন হাত ছাড়ো। তারানাথের শান্তভাবে বলা কথায় ধীরে ধীরে শান্ত হয়ে এলেন রমানাথ। তারানাথের চেপে ধরা হাতটাকে ছেড়ে দিলেন তিনি। তার দিকে তাকিয়ে মিষ্টি হেসে এবারে ধীরে ধীরে নিচের ডালের দিকে পা বাড়ালেন তারানাথ। এই মুহূর্তে দড়ি বেয়ে নেমে আসাটা বিপজ্জনক হয়ে উঠতে পারে। গাছের ডাল বেয়েই নিচে নামতে হবে তাকে, উল্টো দিক দিয়ে। গাছ বেয়ে উঠতে থাকা বাঘটিও ততক্ষণে দেখতে পেয়েছিল তারানাথের নিচে নামা। এক জায়গায় স্থির হয়ে নিচের ডালে পিছনের পা দুটিকে ঠেকিয়ে সেটি তখন ছটফট করছিল তাকে নামতে দেখে। তারানাথ ততক্ষণে নেমে এসেছিল বেশ কিছুটা। বাঘটাকে নড়তে দেখে এবার পাশের একটি সরু ডালে পা দিয়ে গড়ির উল্টো পিঠে সরে আসতে গেলেন তিনি। সরেও গিয়েছিলেন সময় মতন। ঠিক সেই সময় ঘটে গেল প্রবল এক বিপর্যয়। শিকারকে মুখের সামনে থেকে পালাতে দেখে রাগে প্রবল একটি গর্জন ছেড়ে তারানাথ যে ডালটিতে দাঁড়িয়েছিলেন সেটির গোড়ায় সজোরে এক থাবা চালালো মরিয়া বাঘটি, মট করে ডালখানা গোড়া থেকে ভেঙে যেতে। তারানাথও প্রস্তুত ছিলেন না এই হেন পরিস্থিতির জন্য। এবারে ডাল ভেঙে সেটির সাথে সাথে তার দেহটিও নেমে এলো শটাং মাটিতে। গাছের যে ডালে মাচা বেঁধে বসেছিলেন তারা, সেখান থেকে পড়ে গেলে নিশ্চিতভাবে তারানাথের জীবন সংশয় হতে পারত। কিন্তু আগেই ডাল বেয়ে বেয়ে তিনি নেমে এসেছিলেন বেশ কিছুটা নিচে। নিচের মাটিও বেশ নরম ছিল। ধরাশায়ী হয়ে কয়েক মুহূর্ত পরেই গা ছাড়া দিয়ে আবার উঠে দাঁড়াতে গিয়েছিলেন তিনি। অদূরে পড়ে থাকা বন্দুকটাই লক্ষ্য ছিল তার। কিন্তু উঠে দাঁড়াতে গিয়ে পায়ের ব্যথায় কোঁকিয়ে উঠে আবার মাটিতে গড়িয়ে পড়ে গেলেন তারানাথ। বিস্ফারিত চোখ মেলে তাকিয়ে দেখলেন তিনি ডান পায়ের হাঁটুর ওপর ফোলা অংশটি চোখে পড়ল নিমেষে। সম্ভবত নিচে পড়ার সময় হাঁটুতে ভর দিয়ে আছড়ে পড়েছিলেন ওপর থেকে। ওই পা নিয়ে এই মুহূর্তে উঠেও দাঁড়াতে পারবেন না তিনি। বেশ ভালোই ব্যথা ওই জায়গাটা জুড়ে। এতক্ষণে বেশ ভয় পেলেন তারানাথ। ঠান্ডা এক টুকরো জমাট বাঁধা বরফ যেন নেমে এলো তার মেরুদণ্ড বেয়ে। এরকমটা যে ঘটতে পারে তা তো তিনি ভাবেননি। বন্দুকটা তার থেকে খুব বেশি হলে 3 হাত দূরে, কিন্তু ওই অবধি কিভাবে? থমকে দাঁড়িয়ে পড়া বাঘটিও যেন এই মুহূর্তের অপেক্ষাতেই ছিল। তারানাথ পড়ে যেতে ওপরে রমানাথের দিকে তাকিয়ে ছোট্ট একটি ক্রুদ্ধ গর্জন ছেড়ে প্রথমে হ্যাঁচর প্যাঁচর করে গুঁড়ি বেয়ে বেশ কিছুটা পথ নেমে এসে বাকিটা লাফ দিয়ে নেমে এলে নিচে। মাটিতে নেমে এসে এক পা গড়িয়ে নিল বাঘটি। তারপর মাথা ছেড়ে উঠে দাঁড়িয়ে তারানাথের দিকে তাকিয়ে দাঁড়িয়ে পড়ে মুখ দিয়ে মৃদু চাপা গর্জন করতে করতে সামনে থাবা দিয়ে মাটি আঁচড়ালো বেশ কিছুক্ষণ ধরে। সেও বুঝে গিয়েছে শিকার এখন আর কোথাও পালাতে পারবে না। সে এখন অসহায়। বেশ কিছুক্ষণ পর মুখ দিয়ে মৃদু একটি রাগী গর্জন ছেড়ে তারানাথের উদ্দেশ্যে এক লাফ দিল বাঘ। ঠিক এই সময়টাই ঘটল আশ্চর্য এক ঘটনা, যাতে অবাক মেনেছিলেন তারানাথ। ঝাঁপ মেরে বাতাসে ভেসে বাঘের দেহটা স্বাভাবিক ছন্দে আর গতিতে এগিয়ে আসছিল সোজা তারানাথের দিকে। আসন্ন মৃত্যু ভয়ে নিজের মনের অজান্তেই হাত দুটো তুলে মুখের সামনেটা আড়াল করে রেখেছিলেন তিনি। বাঘের এগিয়ে আসা দেহটা, ওটা এরকম ধীর গতিতে এগিয়ে আসছে কেন? ওরকম আস্তে হয়ে গিয়ে দেহটা থেমে গেল।
নিজের চোখ দুটো কষলে নিয়ে আবার সামনের দিকে তাকালেন তারানাথ। অবিশ্বাস্য, বাতাসে ভর করে এগিয়ে আসা বাঘের দেহটি থেমে গেল কি করে এক জায়গায়, আর সেটি ওরকম হাওয়ায় ভেসে রইল কিভাবে? মুখের অভিব্যক্তি একই রকম হিংস্র, কিন্তু গলা দিয়ে বেরোনো গর্জন কোথায়? মুখটা তো হাঁ করাই রয়েছে। অবিশ্বাসের ভঙ্গিতে আশেপাশে ফিরে দেখলেন তারানাথ। শুধু বাঘ নয়, থমকে গেছে তার আশেপাশের পুরো পৃথিবী। বাঘটা লাফ মারবার সাথে সাথে তাকে সাবধান করবার উদ্দেশ্যেই বোধহয় আকাশ চোরা হাঁ করে ওপর থেকে তাকে সাবধান করে দিতে চেয়েছিল রমানাথ। তার ডান হাত ওপরে তোলা, চোখ প্রচন্ড ভয়ে বিস্ফারিত, মুখ পুরো হাঁ, কিন্তু পাথরের মূর্তির মতো রমানাথ স্থির হয়ে আধ বসা ওখানে মাচার উপরে। গাছের ডাল ভেঙে পড়ার সময় বেশ কিছু পাতা খসে পড়েছিল ডালটি থেকে, সেগুলিও স্থির এক জায়গায়। কয়েকটি ফড়িং উঠছিল ধারে কাছে। পাশের গাছটিতে থান গেড়ে থাকা লরেন্স সাহেব বন্দুকের গুলি ছুঁড়েছেন। বন্দুকের নলের মুখটায় সেই ফায়ারিং এর চলকানি। ফ্রেজার সাহেব আঙুল বাড়িয়ে দিয়েছেন সামনে উত্তেজিত ভঙ্গিতে। ছাগলটা কিরকম বিকট ভঙ্গিতে পিছনে মুখ বাড়িয়ে দড়িটা ধরে টানছে পাগলের মতন, কিন্তু সবাই স্থির, সব স্থির, গোটা বিশ্ব পোস্টকার্ডে আঁকা ছবির মতোই স্থির। এ কিভাবে সম্ভব? তারানাথ, সামনের দিক থেকে মহিলা কণ্ঠে ডাকটি ভেসে আসবার সাথে সাথে সামনে ফিরে তাকালেন তারানাথ। তার বিস্মিত চোখের সামনেই যেন বাঘটিকে পুড়ে আলো আর হাওয়ার মধ্য থেকে সামনে প্রকট হলেন। মধুসুন্দরী দেবী, আপনি? পিছনে বাঘটি তখনও স্থিরভাবে হাওয়ায় ভাসছিল অক্ষত দেহে। তার সামনে একরাশ উজ্জ্বল আলোর বৃত্তের কেন্দ্রস্থলে এখন হাসি মুখে দাঁড়িয়ে মধুসুন্দরী দেবী। বেশ খানিকটা সময় নীরবে দাঁড়িয়ে রইলেন দুজনে। এবারে নীরবতা ভেঙে তারানাথ বললেন, আমার অখণ্ড বিশ্বাস ছিল দেবী। আমি জানতাম যে কোনো বিপদে আমাকে বাঁচাতে আপনি এগিয়ে আসবেন নিশ্চয়ই। ম্লান হাসলেন মধুসুন্দরী দেবী। তারপর গম্ভীর মুখে বললেন, আজকে তোমার কপালে মৃত্যু লেখা ছিল তারানাথ। তোমার জন্মের সময় স্বয়ং বিধি এই বিধান এঁকে দিয়েছিলেন তোমার কপালে। দড়ি দিয়ে বাঁধা থাকলেও আজকে তোমার অন্ত হতো হে সাধক। থতমত খেয়ে চুপ করে গিয়েছিলেন তারানাথ তান্ত্রিক। যা শুনলেন তা কি সত্যি? বিধি সত্যিই তার অন্ত লিখে রেখেছিলেন আজকে উড়িষ্যার ময়ূরভঞ্জে এরকম একটা পাণ্ডব বর্জিত গহন অরণ্যে নরখাদক একটি বাঘের হিংস্র আক্রমণের মুখে? কথাটির প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠে তিনি জিজ্ঞাসা করলেন, তাহলে আপনি আমায় বাঁচাতে এলেন কেন দেবী? ললাট লিখন খণ্ডন করা তো দেবতারা অনুমোদন করেন না। যা সময় সরণিতে লেখা হবে তাকে যে বদলানো যাবে না কোনো মতেই। বদলানো যাবে না তারানাথ। কোথাও যদি মৃত্যু লেখা থাকে তবে তা আসবেই কোনো না কোনো পথ ধরে। কিন্তু প্রয়োজনে জাগতিক মহাসত্যকে বিলম্বিত করা যেতে পারে বৃহত্তর কোনো স্বার্থে। আর আজ ঠিক সেটাই ঘটেছে। এই প্রথম মধুসুন্দরী দেবীর কথাগুলি যেন ধাঁধার মতো ঠেকল তারানাথের কাছে। কোথাও যদি মৃত্যু লেখা থাকে তবে তা আসবেই কোনো না কোনো পথ ধরে। এখানে কোন পথে আসবে অন্ত? আর তা কার পথে? একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তারানাথের মুখ দিয়ে। সময় সারণীর চুলচেরা বিশ্লেষণটা এত সূক্ষ্ম যে তার সঠিক হিসাবটা চট করে মাথায় কিছুতেই। ওসব প্রসঙ্গ বাদ দাও তারানাথ। যে কারণে এখানে আসা তা বরং বলি। প্রাচীন এক অভিশাপ মুক্ত হয়েছে সদ্য।
ভয়ঙ্কর এক অন্ধকার যা গিলে খেতে চায় এই বিশ্বের প্রতিটি দেহধারী প্রাণকে। যতদিন যাবে তত ওই অভিশাপের শক্তির পরিধি বেড়ে যাবে। অন্ধকার শক্তিটি আয়তনে বেড়ে একটা সময় পার করে গ্রাস করে নেবে আস্ত বিশ্বকে। কি ভয়ঙ্কর! এই শক্তিকে থামানোর উপায় কি দেবী? এটি সেই প্রশ্ন যার কোনো উত্তর আমার কাছে নেই তারানাথ। আমি নিরুপায়। উচ্চ স্তরের দেবতারা আমায় নির্দেশ দিয়েছেন বিষয়টি তোমাকে জানাতে, কিন্তু আগ্রাসী এই অন্ধকারকে কিভাবে থামানো সম্ভব তা তারা আমায় জানাননি। একথা নিশ্চিত ভাবে জেনে রাখো তারানাথ, অস্ত্রের প্রয়োগ এক্ষেত্রে নিষ্ফল। অস্ত্র আর মানুষের মনের অহিতকর চেতনা ওই রহস্যময় শক্তির তেজকে ক্রমশ বাড়িয়ে তুলবে। ক্রমশ অন্ধকার ছেয়ে যাবে গোটা বিশ্বে। আপনি কি নিশ্চিত দেবী? তারানাথের এই প্রশ্নে এই প্রথম যেন একটু বিরক্ত হলেন মধুসুন্দরী দেবী। একটু কঠিন গলায় তিনি বললেন, তোমার অন্তকে বিলম্বিত করার উদ্দেশ্যে এই মুহূর্তটিতে আমার আগমন দেবতাদের সদিচ্ছায় সময়ের প্রবাহকে থামিয়ে, কারণ ঠিক এই মুহূর্তে এখানে আমার উপস্থিতি সময়ে এগিয়ে চলার পরিপন্থী। তোমার বক্তব্য এতটা ত্যাগ আর তিতিক্ষার পর আমি যে এখানে এসেছি তা শুধুমাত্র তোমার সাথে রসিকতা করার জন্য। তারানাথ, তোমাকে আমি সব বুঝিয়ে বলতে পারছি না, কিন্তু এ তুমি স্থির জেনে রেখো, শুভ শক্তির বিরুদ্ধে অশুভের লড়াই এখন চরম আকার নিয়েছে। এই যুদ্ধে জেতবার জন্যই এখন তোমার সাহায্যের প্রয়োজন। আমি তাতে রাজি দেবী, কিন্তু আপনাকে খাটো করে নয়। আমি সত্যিই বিধির বিধান ভাঙবার কারণটা বুঝতে না পেরে প্রশ্নটা করলাম। আর ওই অন্ধকার শক্তির তেজ, তা যদি সত্যিই এত বলশালী হয় এবং কোনো অস্ত্রে যদি তাকে থামানো সম্ভব না হয়, তাহলে আমার মতো এক সামান্য তান্ত্রিক ওই অপশক্তিকে থামাবে কিভাবে? ইতিহাসের পাতা সরিয়ে দেখো তারানাথ, সামান্যরাই অসামান্য কীর্তি স্থাপন করে। তোমার কাজ সমস্যা সমাধানে এগিয়ে যাওয়া, বাকি ভাবনা দেবতাদের উপর ছেড়ে দাও। সময় এসে গেছে ওই শক্তির মুখোমুখি হওয়ার, আর তা হবে ঠিক ঠিক এই স্থানেই। এখানেই? কিন্তু দেবী, আমি যে প্রস্তুত নই, আমার পা আহত। বলতে বলতে নিজের পায়ের দিকে ফিরে তাকালেন তারানাথ। তার পা, সেটা ঠিক হয়ে গিয়েছে। ভয়ঙ্কর সেই ব্যথা, হাঁটুর কাছে ফোলা আর নেই। হাঁ হয়ে গেলেন তারানাথ নিজের পায়ের দিকে তাকিয়ে। তারপর প্রশ্নবোধক চোখে তাকালেন মধুসুন্দরী দেবীর দিকে। মৃদু হেসে তিনি বললেন, পরিবর্তিত বাস্তব, পরিবর্তিত ঘটনাক্রম। তারানাথ, মৃত্যু বদলে গিয়েছে জীবনে। গাছের ডাল ভেঙে মাটিতে পড়লেও তোমার কোনো ক্ষতি হয়নি। এখন দেবতাদের অভীষ্ট পূরণের জন্য অপেক্ষা করো। পিছিয়ে যাও, নিজের অস্ত্র হাতে তুলে নাও, আর হ্যাঁ, তোমাকে দেওয়া জীবন উপভোগ করো। সঠিক দিশায় নিজেকে রেখে যাও। মধুসুন্দরী দেবীকে প্রণাম জানিয়ে পিছিয়ে গিয়ে এক পাশে পড়ে থাকা বন্দুকটার সামনে এসে দাঁড়ালেন তারানাথ। ঘুরে দাঁড়িয়ে এবারে দেবী যেখানে দাঁড়িয়েছিলেন সেদিকে ফিরে তাকাতেই তারানাথের চোখের সামনে খোলা হাওয়ায় মাঝখান থেকে আবার যেন পঞ্চভূতে মিলিয়ে গেলেন মধুসুন্দরী দেবী এক মুহূর্তের মধ্যে। তাকে ঘিরে থাকা উজ্জ্বল আলোকরশ্মির শেষ শিখাটুকু মিলিয়ে যেতেই মুহূর্তে সব কিছু যেন আবার স্বাভাবিক হয়ে গেল এবং সচল।
হাওয়া আবার বইতে শুরু করলো আগের মতন। ঝরা পাতাগুলি ক্রমশ নেমে আসতে লাগলো মাটিতে। ফড়িংগুলি উড়ে গেল একদিকে। কানে ভেসে এলো সাবধান, রমানাথের ফিরে গলার চিৎকার। দূর থেকে কানে উজিয়ে এলো লরেন্স আর ফ্রেজার সাহেবের সম্মিলিত চিৎকারের সাথে বন্দুকের ফায়ারিং এর শব্দ। আর কানের পাশ দিয়ে একটা গুলি বেরিয়ে যাওয়ার এক ঝলক তীব্র শোঁ আওয়াজের সাথে সাথে ভয়ার্ত চোখে তারানাথ দেখতে পেলেন তার দেহের পাশ দিয়ে যেন উড়ে গেল বাগদির প্রকাণ্ড হলুদ খয়েরি শরীরটি। মাটিতে নেমে এসে শিকার ফসকে দেওয়ার আক্ষেপেই যেন একবার সপাং করে লেজটা আছড়ে নিল মাটিতে সজোরে। তারপর ঠোঁট চাটতে চাটতে সেটি ফিরে তাকালো অদূরে দাঁড়িয়ে থাকা তারানাথের দিকে। চাপা গড়গড় আওয়াজের সাথে সাথে প্রচন্ড ক্রোধে মাটিতে ল্যাজ বারংবার আছড়ে গুড়ি মেরে বসলো নরখাদক বাঘটি, দ্বিতীয়বার শিকার না ফসকানোর দৃঢ় সংকল্প চোখে মেখে। এইবারে একটা প্রচন্ড গর্জন ছেড়ে যেই লাফাতে যাবে, হঠাৎ দুটি পরপর ফায়ারিং এর শব্দ। দুটি গুলি পিছন থেকে উড়ে এসে বিদ্ধ করলো বাঘটিকে পিছন দিক থেকে। আহত বাঘ মাটিতে পড়ে গেল সাথে সাথে, কিন্তু মরল না। রক্তাক্ত অবস্থায় করুণ চোখ দুটি মেলে তারানাথের দিকে তাকিয়ে একটা ক্ষীণ যন্ত্রণা কাতর একটানা শব্দ বেরিয়ে এলো সেটির মুখ দিয়ে। পায়ে পায়ে কয়েক পায়ে গিয়ে সে বিশাল আকার বাঘটির পিছন দিকে এসে দাঁড়ালেন তারানাথ। হাতের মাউজার রাইফেলটি সোজা তার দিকে তাক করে, তারপর ক্ষতস্থানটি ভালো করে দেখে নিয়ে এবার এসে দাঁড়ালেন সেটির মুখের কাছে, যথেষ্ট দূরত্ব বিধি মেনে। এর কোমর ভেঙে গিয়েছে, জায়গা থেকে নড়তে পারবে না বাঘটি, তবে মুখের একেবারে সামনে পেয়ে শ্বাস পড়া বন্ধ হয়ে আসছিল ক্রমশ। তারানাথের দিকে তাকিয়ে একটা শেষ অব্যয়সূচক শব্দ বেরিয়ে এলো মৃত্যু পথযাত্রী বাঘটির মুখ দিয়ে। চোখ দুটি বুজে এলো, শ্বাস পড়া বন্ধ। সুবিশাল বাঘটি তারানাথের চোখের সামনে মারা গেল। তার মুখের দিকে নির্নিমেষ দৃষ্টি মেলে শান্তভাবে দাঁড়িয়ে রইলেন তিনি। আরে কোন আছে ফ্রেকিং মাইন্ড ছাড়া তুমি গুলি চালাওনি কেন? কাছে এসে প্রথম প্রশ্নটি করলেন লরেন্স সাহেব। তার দিকে তাকিয়ে শান্ত স্বরে তারানাথ বললেন, ওর পেছনের বাঁ পায়ের থাবার কাজটা লক্ষ্য করুন কালেক্টর সাহেব। পিছনে গিয়ে তারানাথের বলা অংশটি ঝুঁকে পড়ে ভালো করে পরীক্ষা করে দেখলেন লরেন্স সাহেব। তারপর বললেন, ও মাই গড, এ পেছনের পায়ে স্পষ্ট দাঁড়া চেপে বসার ক্ষত চিহ্ন। এই সাইজের দাঁড়া, এ তো একমাত্র বাঘ ধরবার ট্র্যাপ থেকে আসতে পারে। এর মানে বাঘটা খোঁড়া ছিল। মানুষের অপরিসীম লোভ সাহেব। চিড়িয়াখানায় খাঁচায় বন্দি রেখে 2 পয়সা কামানোর লোভে প্রকৃতির একটা অনুপম সৃষ্টিকে খোঁড়া করে দেওয়া। গাছ থেকে পড়বার পর এর হাঁটাচলা লাফটা দেখেই সন্দেহ হয়েছিল, কিন্তু সেটা একদম ঠিক বেরুলো। খুব জোরে দৌড়ে শিকার করতে পারত না। এই অক্ষমতাটাই একে বাধ্য করেছিল অপেক্ষাকৃত দুর্বল জানোয়ার মানুষ শিকার করতে। মানুষই এই বিশ্বের সবচেয়ে নিকৃষ্টতম প্রাণী সাহেব। এরা শিকার করে পেট ভরানোর জন্য, আমরা শিকার করি মনোরঞ্জনের জন্য। এমন কোনো আইন আনা যায় না যাতে এই বনের পশু পাখিরাও আমাদের হাত থেকে সুরক্ষিত। কথা শেষ হওয়ার আগেই একটি বিকট চিৎকারে সেদিকে মুখ ফেরালেন তারানাথ। বন্ধুবর রমানাথ নেমে এসেছেন গাছ থেকে ফ্রেজার সাহেবের সাহায্যে। এখন তিনি চিকুরটা ছেড়ে দৌড়ে এলেন সামনে। তুমি তো একেবারে কামাল করে দিলে ভাই তারা। হ্যাঁ, কি গতি! তুমি গাছ থেকে পড়লে, বাঘটা আমাকে ধমকে চমকে নেমে পড়লো গাছ থেকে। আমি তো ভাবলাম সব শেষ, কিন্তু মাটিতে পড়েই গড়িয়ে গিয়ে তুমি যে অত কুইক বন্দুকটা বাগিয়ে ঘুরে দাঁড়াবে, তা ও বাবা, কি ক্ষিপ্রতা তোমার ভাই! হ্যাঁ, বেশ।
আমি গড়িয়ে গেলাম, তারপর বন্দুক দিয়ে উঠে দাঁড়ালাম। আর কিছু দেখিনি ভাই রমা। না, আর কি দেখবো? রমানাথের প্রশ্নের উত্তরে আরো কিছু বলতে গিয়েছিলেন তারানাথ, এমন সময় বাধা পড়ল। ততক্ষণে লরেন্স সাহেবের দেশীয় খিদমতগারদের দলটিও গাছ থেকে নেমে এসেছিলেন নিচে। তাদের মধ্যে থেকে একজন এগিয়ে এসে সেলাম ঠুকে গ্রাম্য হিন্দিতে বললেন, সাহেব, ভয়ঙ্কর কিছু একটা ঘটেছে এখানে কর্তা। বুন্দা নবল গায়ে দুজন এইছে এখানে। আপনার আসার খবর পেয়ে বটে আমরা আগেই দেখতে পেয়ে গাছে তুইলে নিয়েছি কিরি করে। কোথায় ওরা? খিদমতগারদের দলটি থেকে স্থানীয় পোশাক পরা দুইজন তরুণ এগিয়ে এসে সেলাম ঠুকে দাঁড়ালেন সামনে। এরা স্থানীয় লোক। লরেন্স সাহেবকে কি সব যেন বলতে লাগলেন একটানা অনর্গল স্থানীয় ওড়িয়া ভাষ্যে, যার এক বিন্দুও তারানাথটা বুঝতে পারলেন না। বেশ কিছুক্ষণ পর কথা শেষ হতে এবারে তারানাথদের দিকে ফিরে তিনি বললেন, এরা তো ভয়ঙ্কর কথা বলছে ছড়া। এরা দুজনেই দৌড়ে এসেছে আমরা এখানে আসবো তা কোনোভাবে জানতে পেরে। বান্ডেলমল নামে একটা গ্রাম আছে এখানেই। এরা হলেন সেখানকার বাসিন্দা। এদের পাশেই পড়ে লুগাই নামে একটা গ্রাম। আর সকাল থেকে নাকি ওই গ্রামের সকলেই নিখোঁজ। ওই গ্রামগুলো কত দূর এখান থেকে? হ্যাঁ, তা প্রায় 5-6 মাইল হবে। এরা স্থানীয় লোক। পাহাড়ি উপত্যকা অঞ্চলে নরখাদক বাঘের উৎপাতের কথা এরা জানত। তা সত্ত্বেও এরা দৌড়ে এসেছে আপনাকে কোনো মতে খবর দিতে। হয়তো স্থানীয় থানা বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে না বলেই মানুষ সবকিছু ভুলে প্রাণের ঝুঁকি তখনই নেয় যখন অতি প্রাকৃত পিছু ধাওয়া করে। লরেন্স সাহেব, আমরা আপনাদের সাথে এলে কোনো আপত্তি? আসুন, খাবেন। কালেক্টর লরেন্স সাহেবের গাড়িটা খুব শীঘ্রই ধুলো উড়িয়ে দৌড়ে চলল বুন্দেনমল গ্রামের দিকে।